This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের এক অত্যন্ত পবিত্র দিন হিসেবে ধরা হয় এবং আপনারা জানেন যে একুশে জুলাই একটা বাৎসরিক অনুষ্ঠান হিসাবে তৃণমূল কংগ্রেস পালন করেন, যেমন কিনা পয়লা জানুয়ারি তাদের যেটা জন্মদিন, এছাড়াও পয়লা বৈশাখ জাতীয় দিনের মতন বাংলা দিন ইত্যাদি এগুলো পালিত হয়ে থাকে নিয়মিতভাবে। এবং 28শে অগাস্ট সেটা ছাত্র পরিষদ টিএমসিপির অনুষ্ঠান পালিত হয়। এবং এই 21শে জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে শুরু করে বিভিন্ন নেতা নেতৃবর্গের বক্তব্য, এই এন্টায়ার ব্যাপারটা এনকে ডিজিটালে টাইম টু টাইম প্রবীর বিশ্বাস আপনাদের সামনে তুলে ধরবেন। আমি সেই পথে আজকে যাচ্ছি না। এবং একটি ঘোষণা করে দিই একদম গোড়াতেই, 24, 25, 26 ওই সময়টা বাজেট অধিবেশনের পর দিল্লিতে অনেক টাটকা খবর থাকবে। প্রবীরবাবু যাচ্ছেন দিল্লিতে এবং তিনি অনেকগুলো খবর সেখান থেকে জোগাড় করবেন এবং এরই মধ্যে হয়তো 25 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী। তার সঙ্গে সোনিয়া গান্ধীর আলোচনা হবে। হয়তো তিনি দাবি দাবা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে পারবেন, কারণ এই সময়টা হচ্ছে কি দাবি নিংড়ে নিয়ে নেওয়ার, সকলে যেটা করছে, চাপে রয়েছে নরেন্দ্র মোদী। এবং তার সঙ্গে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকের আমার এই ভিডিওটি কিন্তু বিশেষ বিশেষ স্পেশাল, একেবারে আনটোল্ড সামথিং এলস, যেটা হয়তো আপনারা শুনে ভাববেন যে ও অতিরিক্ত বাড়াবাড়ি করছে। কিন্তু এটার নাম যদি দেওয়া যায় ভাঙনের পথে বিজেপি সর্বভারতীয় স্তরে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, নমস্কার। শুরু করছি আজকের এপিসোড ভাঙনের পথে বিজেপি। দেখুন, একেবারে গোড়াতেই বলি যে এরকম ধরনের একটি মারাত্মক কথা কিসের উপর ভিত্তি করে বললাম, এবং আমি যুক্তি দিয়ে পার্ট পার্ট করে সারা ভারতের তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। যেই সামান্য একটুখানি ওই আপনার বিজেপির একটুখানি সংগঠনের জায়গা তৈরি হয়েছিল তেলেঙ্গানাতে, সেটাও ভাঙনের পথে। কারণ তেলেঙ্গানাতে এখন কেউ বিআরএস পার্টি তো করতেই চাইছে না, বিজেপির সঙ্গেও থাকতে চাইছে না, সব কংগ্রেসে এসে যোগ দিতে চাইছে। এটা গেল পার্ট 1, তেলেঙ্গানার ঘটনা। একদম তলা থেকে ওপরে যাচ্ছি। দ্বিতীয় পার্টটি হচ্ছে গিয়ে তার পাশে থাকা কর্ণাটক, যেখানে সাধারণত কংগ্রেস এবং বিজেপিরই লড়াইটা হয়ে থাকে। তার মধ্যে একটি নতুন দল দীর্ঘদিন ধরে রয়েছে। নতুন দল বলতে 5-7 বছরের দেবেগৌড়ার দলটি, জনতা পার্টি আগে নাম ছিল জনতা দল, তারপর এখন জনতা দল ইউনাইটেড, সেটা এখন বিজেপির লেজুর। এবারে এখানে যেটা সংকটটা তৈরি হয়েছে, দেখুন, যখন খারাপ সময় আসে, দলের অভ্যন্তরে যখন খারাপ সময় আসে, সেটা পরে বলছি, তখন কিন্তু বিদ্রোহের আগুন ধিকি ধিকি করে জ্বলতে থাকে। এই কর্ণাটকে গতবারে যা আসন ছিল তার 2টি আসনের মধ্যে কংগ্রেস এবং এরা দাঁড়িয়েছিল আর কি, এই জনতা দল ইউনাইটেড। বাকি সমস্ত কিন্তু কর্ণাটকের 28টি আসনের মধ্যে 26টি আসনই পেয়েছিল কিন্তু বিজেপি। এবং এর পরে যে ঘটনাটি ঘটেছে, এবার বেশ কয়েকটি আসন সেখান থেকে কংগ্রেস ছিনিয়ে নিয়েছে তাদের কাছ থেকে, গভর্নমেন্টটাও, স্টেট গভর্নমেন্টটাও তাদের। এবং সম্প্রতি যেটা ঘটনাটা ঘটেছে, যে কর্ণাটকের বিজেপির মধ্যে একটা বিদ্রোহ দেখা গেছে। ইয়েদুরাপ্পার নাম নিশ্চয়ই শুনেছেন, কর্ণাটকের বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন, আরএসএস করা মানুষ। তার এগেনস্টে অনেক স্ক্যাম স্ক্যান্ডাল ইত্যাদি রয়েছে, মোদির গুড বুকে নেই, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপর যে ঘটনাটা ঘটেছে, যে সেখানকার এক দলিত নেতা এবার সাংসদ হয়েছেন, তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তিনি বিদ্রোহ প্রকাশ করে প্রকাশ্যে বলেছেন মিডিয়ার সামনে
যে নরেন্দ্র মোদী দলিতদেরকে টলারেট করে না এবং এই বিজেপি দলটি দলিত বিরোধী, এটা মারাত্মক রকমভাবে সারা কর্ণাটকে ছড়িয়ে গেছে এবং তিনি এই বিদ্রোহ প্রকাশ করেছেন। চলে আসুন কর্ণাটকের ওপরে মহারাষ্ট্রে ভাঙন শুরু হয়েছে। শিবসেনা উদ্ধবের দিকে আবার সব শিবসেনার শিন্ডের লোকেরা ভিড়তে চাইছেন এবং তারা বলছেন যে উদ্ধব ঠাকরেকে খবর পাঠানো হয়েছে, যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, এই ভুলটা আর হবে না। কিন্তু দলটার নাম শিবসেনা, রেজিমেন্টেড পার্টি, যেমন বিজেপি, যেমন সিপিএম বা সিপিআইরা, তেমন এই শিবসেনাও কিন্তু টু সাম এক্সটেন্ট রেজিমেন্টেড পার্টি। উদ্ধব ঠাকরে পরিষ্কার বার্তা দিয়েছেন, আগে এসো তারপরে বুঝবো, কিন্তু এটা কন্ডিশনাল না, কারণ সামনের অক্টোবর নভেম্বরে সেখানে নির্বাচন। কথা দিতে পারছেন টিকিট দেবো কিনা, ঠিক আছে ভাবতে হবে তোমাদের নিয়ে, এমন প্রতিশ্রুতি তিনি দেননি। এনসিপি ভেঙে দুটুকরো হয়েছিল। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়ে চলে গিয়েছিলেন ওইদিকে, মাত্র একটি সিট পেয়েছে গত লোকসভাতে। এবার তার দলেও ভাঙন ধরেছে, যেটা তাদের একটা গভর্নমেন্ট, বিজেপি, এনসিপি, অজিত এবং শিন্ডে শিবসেনা মিলে যে গভর্নমেন্টটা করেছে, সেই গভর্নমেন্টের মধ্যে শিবসেনার দলটি ভাঙতে শুরু করেছে এবং অজিত পাওয়ারের দলটি ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করে দিয়েছে দলের অধিকাংশ শরদ পাওয়ারের কাছে, যেহেতু সেটা কংগ্রেসের থেকে ভাঙা দল, ফলে তাদের কাছে আবেগটাই প্রথম, যে যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, ভাউ, ওরা ভাউ বলে বড়দের, যে আমাদের মাফ করে দিন। তো শরদ পাওয়ার তাদেরকে বলেছেন ঠিক আছে তোমরা এসো, আমি দেখি কি করতে পারি। এবং তার থেকেও বড় খবর হচ্ছে যে আরএসএস করা বিজেপির অত্যন্ত পরিচিত মুখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ, মারাঠি মুখ বলা যায় যাকে, তিনি বিগড়ে গেছেন। তিনি বলছেন যে আমি আর এই দলের মধ্যে থাকতে চাই না। তাকে কোনো রকমের তোয়াজ ফোয়াজ করে ধরে রাখা হয়েছে। চলে আসুন তার উপরে রাজস্থানের মধ্যে ভাঙন দেখা যাচ্ছে। রাজস্থানে এবার বিজেপি গভর্নমেন্ট করেছে, তার মধ্যে থেকে একজন মন্ত্রী ইতিমধ্যে রিজাইন করেছে, বলেছে এই দল আর করা যাচ্ছে না। শোনা যাচ্ছে তিনি বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ঘনিষ্ঠ এবং বসুন্ধরা রাজে সিন্ধিয়া ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন, ফলে আড়াআড়িভাবে বিজেপি দুটুকরো হতে চলেছে, যেমন কিনা মহারাষ্ট্রে, যেমন কিনা কর্ণাটকে। তো গেল 4টে স্টেট। এবার চলে আসুন তার উপরে জায়গাটির নাম হচ্ছে হরিয়ানা। এই হরিয়ানাতে ভাঙন দীর্ঘদিন ধরে চলছিল। আগের দিনও আমি বলেছি যে আমাদের কলকাতাতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তিনি অনেক কথাবার্তা বলেছেন। তিনি পাঞ্জাবি, ওখানে বরাবর পাঞ্জাবি এবং জাটেদের মধ্যে একটা ঝগড়া রয়েছে আর কি, যেটা গুজরাটি এবং মারাঠিদের মধ্যে যেই একটা ঝগড়া রয়েছে, কোল্ড ওয়ার, সেরকম সেখানেও রয়েছে। সেখানে পরিষ্কার বার্তা যে পাঞ্জাবিদেরকে কেন বারবার করে দায়িত্ব দেওয়া হচ্ছে, কৃষকদের উপর যে আন্দোলন হয়েছে, ফলে বিজেপির মধ্যে একটি ভাঙন দেখা যাচ্ছে হরিয়ানাতেও সামনে নির্বাচন। এক্সপেক্ট করা হচ্ছে হরিয়ানাতে বিজেপির পরাজয় অনিবার্য, কারণ প্রচন্ড ভাঙন ধরেছে তাদের সেই হরিয়ানার মধ্যে। এবার চলে আসে ইন্টারেস্টিং প্লেস, উত্তরপ্রদেশ। আপনাদেরকে খুব ভালো করে বলি যে এই যে এত গন্ডগোল, এত প্রবলেম, আমি কিছু তথ্য দেখছিলাম এই কয়েকটা দিন বসে বসে। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী তার মিনিস্টারদের সঙ্গে মাঝে মধ্যে কোনো একটি বিশেষ কক্ষে তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা ঘোড়ার ডিম, মোদী যা বলবে সেটাই ফাইনাল। তাদের কাছ থেকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা ওটা কি হয়েছিল, সেটা কি হয়েছিল। একটা সিংহাসনের মতন একটু উঁচু জায়গাতে নরেন্দ্র মোদী বসে থাকেন এবং তিনি যখন কাউকে জিজ্ঞেস করেন তাকে উঠে দাঁড়িয়ে উত্তর দিতে হয়, এবং সেটা রাজনাথ সিংকে পর্যন্ত, যদিও রাজনাথ সিং অনেক বেশি সিনিয়র বিজেপি দলে। তো এই মস্তানি কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল এবং সেটা মেনে নেওয়াও হয়েছিল। ফলে এই জায়গাটা থেকে ধীরে 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 অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা কি আমি জানি না, তবে আমি দেখছিলাম যে অমিত শাহ কিন্তু শিক্ষিত, তার পড়াশুনোটা আছে, বায়ো সায়েন্সে তিনি গ্র্যাজুয়েশন করেছেন, বিজ্ঞানের ছাত্র। ঠিক আছে, বিজ্ঞানের ছাত্র মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, কিন্তু এত বেশি তিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হয়েছেন এবং নরেন্দ্র মোদী ফান্ডামেন্টালি তাকে ক্যাশ করেছে, ধুরন্ধর বুদ্ধির মানুষ। ফলে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে মিশে গিয়ে অনেকটাই নিজেকে হারিয়ে ফেলেছেন এবং একেবারেই নরেন্দ্র মোদীর ইয়েস ম্যান হয়ে গেছেন। অনেকেই তাকে চাণক্য বলে থাকেন বিজেপিতে। আমি বলি সেই মহাভারতের শকুনির কথা। শকুনি যেমন কৌরব বংশকে ধ্বংস করেছিলেন নিজের একটা রাগের থেকে, তার জন্য আজকে অমিত শাহর জন্য
নরেন্দ্র মোদী তো আছেনই, নরেন্দ্র মোদী তো মূল, এবং এই অমিত শাহর জন্য আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বিজেপি। 4টে রাজ্য 5টা রাজ্যের কথা বলেছি। এবার উত্তরপ্রদেশ, যেখানে গত লোকসভা নির্বাচনে মাত্র 33টি আসন পেয়েছে বিজেপি, এবং তাদের এই সাংঘাতিক অবস্থার কারণ হচ্ছে অমিত শাহ। অমিত শাহ, দেখুন আমি ঘটনাটা বলি। এই যে যোগী আদিত্যনাথ, তিনি তো হিন্দুত্বর মুখ, পোস্টার বয় বলা হয়। তিনি যখন প্রথম মুখ্যমন্ত্রী হন আজ থেকে 7-8 বছর আগে, তখনই কিন্তু নরেন্দ্র মোদীর আপত্তি ছিল, কারণ তিনি আতঙ্কে ভুগেছিলেন যে আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ এই যোগী পরবর্তী অধ্যায়ে তার প্রধানমন্ত্রিত্বের দিকে হাত বাড়াতে পারে। তিনি বলেছিলেন যে না, একে করা যাবে না। আপনাদের বলি যে নরেন্দ্র মোদী আরএসএস করেছেন, অমিত শাহ আরএসএস করেছেন, রাজনাথ সিং আরএসএস করেছেন, সবাই আরএসএস করার লোক। কিন্তু যোগী আদিত্যনাথ কিন্তু আরএসএস করা লোক নন। অবাক হয়ে যাচ্ছেন শুনে। তাহলে কেন আরএসএস এর ঘনিষ্ঠ? যোগীর বাবা এই যোগতন্ত্র ইত্যাদি ইত্যাদিতে আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়েন, তারা যাতে রাজপুত, এবং পরবর্তী অধ্যায় যোগী গিয়ে তাদের অত্যন্ত কাছের মানুষ হয়ে পড়েন। এবং এই যোগী আরএসএস এর এতটাই ঘনিষ্ঠ হন যে আরএসএস তার রক্ষণাবেক্ষণ সমস্ত দায়িত্বটা নিয়ে নেয়, এবং আরএসএস কড়াভাবে নরেন্দ্র মোদীকে জানান যে কোনো কথাই শুনতে চাই না, যোগীকেই মুখ্যমন্ত্রী করতে হবে, এখানে তোমার কিছু থাকবে না। এবং প্রথমবার যখন যোগী মুখ্যমন্ত্রী হন, তখন তার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন, অমিত শাহ ধার কাছে যাননি। যে মুহূর্তে শপথ শেষ হন, স্টেজের থেকে নেমে তার ফ্লাইট ধরে নরেন্দ্র মোদী চলে আসেন দিল্লিতে। চা চক্র যোগ দেননি, যেটা এক্সেপশনাল। এবারে এই যে ঘোটালাটা চলেছে যে যোগীকে সরাও যোগীকে সরাও, সেইটা কিন্তু গত বছর থেকে মোটামুটি স্থিরই হয়ে গিয়েছিল যে 3টে রাজ্য জেতার পর 3টে রাজ্যে পুরনো যারা আরএসএস এর লোক তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছিল। এ মামা শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে রামান সিং, বসুন্ধরা রাজে সিন্ধিয়াদের সরিয়ে দিয়ে একেবারেই তথাকথিত পুতুল 3টে বসিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে কন্ট্রোল করে পিএমও বলেই খবর, যে পিএমও যা বলবে তারা সেইভাবে তাদের দিন চালাবে এবং সেইভাবে তাদের মিনিস্ট্রি চালাবে। তো এইভাবে চলতে চলতে আলটিমেটলি তাদের টার্গেট ছিল যোগী আদিত্যনাথকে সরিয়ে দিতে হবে। এই বার্তাটি কিন্তু যোগীর কাছে আসে, এবং যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন যোগীকে সঙ্গে রেখেছিলেন নরেন্দ্র মোদী ঠিকই, কিন্তু তাকে খুব একটা পাত্তা দেননি। যোগী হাওয়া বুঝে তিনি আরএসএস এর সঙ্গে যোগাযোগ করেন, আরএসএস চেষ্টা করে, কিন্তু চেষ্টাটা বিফলে যায়। তখনই কিন্তু স্যাবোটেজ শুরু হয় এবং সরাসরি দুভাগে বিভক্ত হয়ে যায়। আমি রাজ্জু ভাইয়ার কথা বলেছিলাম, সেই রাজা ভাইয়া, তিনি যোগীর ঘনিষ্ঠ, তাকে অমিত শাহ ডেকে বলেন যে ঠিকঠাক কাজ করো। যোগী তাকে সমাজবাদী পার্টিতে ঠেলে দেন, এবং এত মাসলম্যান তিনি, এত পাওয়ারম্যান তিনি, যে তিনি একা দাপটে উত্তরপ্রদেশ চালাতে পারেন। মানে যা বলা যায় আর কি, আপনারা যেভাবেই বলেন না কেন, গব্বর সিং একেবারে। মানে আমাদের এই পশ্চিমবঙ্গে না এই শাহজাহান ফাজাহান এই যে নামফামগুলো শুনি, তারা বাচ্চা 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 এই রাজু ভাইয়ার কাছে। তো ফলে যা ফল হওয়ার হয়েছে। কিন্তু দ্বিতীয় পর্বের ভোট হওয়ার সঙ্গে সঙ্গে অমিত শাহ বুঝে যান যে তার দল ডুবতে বসেছে। রাতারাতি ফোন আসে রাত্রি 1টা-1:30টার সময় এই যোগী আদিত্যনাথের কাছে লোকসভা ভোট চলাকালীন, যে তোমাকে আর কিছু করতে হবে না, অমিত শাহ বাকি দেখবেন। যা ক্যান্ডিডেট সমস্ত অমিত শাহ ক্যান্ডিডেট, এবং যোগীর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাটির মধ্যে 90% মন্ত্রী হচ্ছে গিয়ে অমিত শাহ। এবং যোগীকে যখন মুখ্যমন্ত্রী করা হয় তখন কেশব প্রসাদ মৌর্য ইজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, আরএসএস করা লোক, কিন্তু একেবারে পারলে সকাল বিকেল মানে অমিত শাহর বাড়ির বাগানে গিয়ে জল দিয়ে আসতে পারেন এমন একজন হচ্ছে কেশব প্রসাদ মৌর্য বা কেশব মৌর্য, ওবিসি। তো তাকে উপমুখ্যমন্ত্রী করা হয় এবং তাকে বলা হয় যে তুমি যোগীকে শুধু ঝামেলা করে যাও। যেভাবে ইডি সিবিআই ঝামেলা করে পশ্চিমবঙ্গে, সেরকম এই কেশব মৌর্য কিন্তু ঝামেলা করতে থাকে এই যোগীর সঙ্গে। যোগী ধীরে ধীরে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, অর্থাৎ তার সচিব কার্যালয়, এইবারে 240-এ আটকে যাওয়ার পর সমস্ত সচিবদেরকে পাল্টে তিনি মহাসচিব করে নিয়ে আসেন তার ঘনিষ্ঠ লোককে, এবং ধীরে 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 সংগঠনটি তিনি ধরতে শুরু করেন। এবং ব্যাপারটা এমন পর্যায়ে যায় যে কেশব মৌর্য তিনি একটি বক্তৃতা সভায় উঠে বলেন, ব্যক্তি বলে আমাদের দলে কোনো, মানে সেটা মিন করা হয় এই যোগী আদিত্যনাথকে, যে আমাদের পার্টিতে ব্যক্তি বিশেষ বলে কোনো কিছু নেই,
আমাদের পার্টিতে শেষ কথা হচ্ছে কি সংগঠন, অর্থাৎ যোগীর কোনো ভূমিকা নেই। ঝামেলা আরো উত্তপ্ত হতে থাকে। আপনার খবর নিয়ে দেখবেন যে উত্তাপের পারদ চড়ে রয়েছে উত্তরপ্রদেশে, ভাঙন তো হয়েছেই, 3-4 টুকরো হয়ে গেছে বিজেপি। অবশেষে কিন্তু টনক নড়ে নরেন্দ্র মোদী। তিনি দেখছেন যে উত্তরপ্রদেশ হাতছাড়া হতে চলেছে। সামনে 3টে নির্বাচন যদি হাতছাড়া হয়, তাকে ডেফিনিট করে আরএসএস সরিয়ে দেবে, তার আর মুখ্যমন্ত্রিত্ব থাকবে না। তিনি তখন সেখানকার মানে উত্তরপ্রদেশের যিনি সভাপতি, মানে প্রদেশ সভাপতি ভূপেন্দ্র চৌধুরী, তিনিও মোদির লোক, তাকে ডেকে পাঠানো হয় সম্প্রতি। তার সঙ্গে 45 মিনিট কথা বলেন নরেন্দ্র মোদী, এবং তাকেই বলির পাঠা করা হয়। তাকে বলা হয় যে তুমি রিজাইন করে মন্ত্রিসভায় ঢুকে পড়ো, এবং ঠিক করা হয় যে কেশব প্রসাদ মৌর্যকে সভাপতি করা হবে। এই খবর যোগীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তুষের আগুনের মতন তিনি জ্বলে যান, এবং তিনি বলেন যে যদি কেশব মৌর্যকে সভাপতি করা হয়, তিনি দল ভেঙে বেরিয়ে চলে যাবেন। এবং আরএসএস এর কাছে এমন বার্তাও যে দরকার হলে 2 টুকরো হয়ে যাবে বিজেপি। অবস্থা দেখে আপাতত চুপ করে রয়েছেন। এদিকে কেশব প্রসাদ মৌর্য ক্ষেপে রয়েছেন। তার মুখ্যমন্ত্রিত্বর গদিটা তার টার্গেট ছিল, সেটা যদি না হয় তাহলে প্রদেশের সভাপতি একই রকম পাওয়ারফুল পোস্ট। তিনি অমিত শাহের কাছে বারবার দরবার করতে থাকেন। এর মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মৌর্যকে বলেন তুমি দল ভেঙে 100 জনকে নিয়ে বেরিয়ে এসো, আমার কাছে 106 জন রয়েছে, সব মিলিয়ে তুমি মুখ্যমন্ত্রী হবে, আমি তোমাকে সাপোর্ট দেব। কেশব প্রসাদ মৌর্য ভাবতে বসেছেন, এবং কেশব প্রসাদ মৌর্য যদি দল ভেঙে দেন, অমিত শাহর আপত্তি নেই। চিন্তা করুন কিভাবে কালিদাসের মতন তারা যে ডালে বসে আছে সেই ডালটাকে কাটছে। এই কাটতে কাটতে এমন একটা জায়গায় যাচ্ছে যে উত্তরপ্রদেশের বিজেপি যদি ভেঙে 2 টুকরো হয়ে যায়, সারা ভারতবর্ষের বিজেপি ভেঙে 2 টুকরো হয়ে যাবে। এবং সেটা তারপরে বিজেপি অমুক না বিজেপি তমুক, মানে জনতা দল ইউ, জনতা দল এস, এরকম ধরনের একটা ব্যাপার হবে। তো ফলে এই কাণ্ডটির পর যতটুকু যা আবেগ বাকি ছিল সেটাতে আগুন জ্বালিয়ে দিলেন আমাদের শুভেন্দু অধিকারী। তিনি প্রকাশ্য সভায়, মানে যেটা তাদের পার্টির মিটিং, যে পার্টির মিটিংয়ে তিনি বলতে পারেন না, তিনি মুসলিমদেরকে অবজ্ঞা করলেন। বললেন যে সবকা সাথ সবকা বিকাশ হারাও, দরকার নেই, এটা আমি মানছি না। এবং তার সঙ্গে তিনি বললেন যে সংখ্যালঘু সেল আমাদের যেটা আছে সেটাও তুলে দাও, এটার কোনো দরকার নেই। অবস্থার পাকে পড়ে দিল্লিতে সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর কাছে সংবাদটি যান। যায় মানে এটা হচ্ছে কি এদের মনের কথাও তাই, মুসলমান হাঁটাও, সবারই মনের কথা তাই, কিন্তু সেটা প্রকাশ্যে বলাটা উচিত নয়। এই ভাবনা থেকে ভয় পেয়ে যান নরেন্দ্র মোদী অনেকটা। অমিত শাহের সঙ্গে আলোচনা হয়, সঙ্গে সঙ্গে মেসেজ আসে শুভেন্দু অধিকারীর কাছে যে তোমাকে 1 ঘন্টা টাইম দেওয়া হলো, তার মধ্যে তুমি তোমার কথা উইথড্র করো, নতুবা তোমার বিরুদ্ধে আমরা স্ট্রংগেস্ট অ্যাকশন নিই। কাচুমাচু করে শুভেন্দু অধিকারী প্রেস ডেকে তিনি বলেন যে এটা আমার বক্তব্য, আমি ঠিক ওইভাবে বলতে চাইনি, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভারতবর্ষের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরছি যে সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ পার্ট অফ বিহার, কারণ বিহারে এবার যে কাণ্ডটি হয়েছে সেটা হচ্ছে গিয়ে জনতা দল ইউ, মানে ওটা তো এস, সরি কর্ণাটকেরটা হচ্ছে জনতা দল এস, সেকুলার। সেকুলার না করার দিন বিজেপির সঙ্গে থাকলে আবার সেকুলার কিসের? আর এখানে হচ্ছে ইউ, যেটা হচ্ছে আমাদের নীতিশ কুমারের দল। সেই দলের এবার পরাজয় হয়েছে, যে বিধানসভার একটি সিট ছিল, তাতে নীতিশ কুমার জানতে পেরেছেন যে এটা বিজেপির কারসাজি, হারিয়ে দেওয়া হয়েছে তাকে, তার দলের ক্যান্ডিডেটকে, এবং নির্দলকে জেতানো হয়েছে। তাতে করে তিনি কিন্তু এবার কোমর কষেছেন। তিনি যে কোনো দিন উইথড্র করে নিতে পারেন, হয়তো আগামী 15 দিনের মধ্যে উইথড্র করে নিতে পারেন। ওদিকে চন্দ্রবাবু নাইডু 1,20,00,000 কোটি টাকা, 1,20,000 কোটি টাকা দাবি করেছেন, যেটা নরেন্দ্র মোদী বলেছেন আমি ভাবছি, দেওয়া সম্ভব না, এবারকার বাজেটেই সেটা প্রমাণ হয়ে যাবে যে দেবেন কি দেবেন না। ফলে আগুন জ্বলছে, আগুন সারা ভারতে। বাংলাদেশে যেমন আগুন জ্বলছে, তেমন সারা ভারতে বিজেপির মধ্যে আগুন জ্বলছে। এই খবরটা বোধহয় আপনারা প্রত্যেকে জানেন না। এবং এই যে শুভেন্দু বক্তব্য রেখেছেন, আবার সরাসরি টাসলে চলে গেছে শুভেন্দু এবং বাকি দলেরা। দিলীপ ঘোষ ইতিমধ্যে এসে, দিলীপ ঘোষ চালাক মানুষ, তিনি এসে সুকান্তর সঙ্গে এটা মিউচুয়াল করে নিয়েছেন, এবং সভাপতি কাকে করাবে তাই নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। এদের টার্গেট একটাই, যে আগামী 6টা আরও যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের দায়িত্ব ফের শুভেন্দুকে দেওয়া হোক, এবং হেরে গেলে শুভেন্দুকে সরিয়ে দেওয়া হোক বিরোধী দলের নেতা থেকে। শুভেন্দু মহা প্যাচে। কুণাল ঘোষ বলেছেন যে শুভেন্দু গদ্দার ঠিকই, কিন্তু সুকান্তর থেকে সে কার্যকরী অনেক বেশি।
মানে খেলতে নেমেছে এখন ইন্ডিয়া জোটের সবাই, মানে দুজনের মধ্যে ভাঙনটা যাতে কন্টিনিউ করে। এদিকে কুণাল খেলছে, ওদিকে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি খেলছে, এদিকে কংগ্রেস খেলছে বাকি রাজ্যগুলোতে, যে এদেরকে মধ্যে একটা ভাঙন ধরিয়ে ভাঙনটা যাতে একদম কনস্ট্রাকটিভ এবং কংক্রিটেড হয় তার জন্য ব্যবস্থা করতেই হবে। কারণ বিজেপি যে ভাঙনের খেলা দেখিয়ে গেছেন, খেলা কিন্তু হবে। সারা ভারতবর্ষে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বিজেপি, এবং এই বিজেপিকে রিকভার ফের করা যাবে না, সিপিএম এর মতন শূন্য হয়ে যাবে সেটা পরের কথা। কিন্তু মস্ত চিন্তায় নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশ নিয়ে এতটাই চিন্তায় রয়েছেন যে দলকে টিকিয়ে রাখতে পারবেন কিনা বোঝা যাচ্ছে না। তার মধ্যে ভয়ঙ্করী যে ভদ্রমহিলা, যাকে নরেন্দ্র মোদী সব থেকে সেন্সিটিভ ডেঞ্জার লেডি বলে মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় 24 কিংবা 25 তারিখে দিল্লি যাচ্ছেন, এবং যে আগুনটা জ্বলছে তাতে ঘিটা ঢেলে দিয়ে আসবেন। শেষ করছি, নমস্কার।